আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। সারা দেশে আজ থেকে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী 19,28,281 জন। পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী অভিভাবকরা। প্রথম দিনে শান্তিপূর্ণ পরিবেশ শেষ পর্যন্ত থাকবে বলে আশা প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা। প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আতিকা রহমানের রিপোর্ট, সহযোগিতা করেছেন রফিকুল ইসলাম। শিক্ষার্থীদের একটি ছোট অংশ এবার এসএসসি পরীক্ষা আরও পেছানো এবং বাতিলের দাবি করলেও শেষ পর্যন্ত অনড় থাকে সরকার। বৃহস্পতিবার প্রথম দিনে কেন্দ্র প্রবেশের আগে পরীক্ষার্থীরা জানান 2 মাস অতিরিক্ত সময় পেয়ে তাদের প্রস্তুতি ভালো হয়েছে। পরীক্ষা বাতিল না করায় সরকারকে ধন্যবাদও জানান তারা। পরীক্ষা নিয়ে আমাদের রেজাল্টটা দেওয়া ভালো, কেননা এর মধ্যে অনেক শিক্ষার্থীর মেধা যাচাই করা যায়। পরীক্ষায় কোনো ভয় নাই, আমি ইনশাল্লাহ ভালো প্রিপারেশন নিয়েছি। অতিরিক্ত পাতে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে, আশা করি আমরা ভালো পরীক্ষা দিব। পরীক্ষার প্রিপারেশন ভালো আছে, কিন্তু পরীক্ষার মধ্যে এমনি একটু ভয় লাগবেই। প্রায় সব পরীক্ষা কেন্দ্রের বাইরে ছিল অভিভাবকদের উপচে পড়া ভিড়। রাজধানীতে কেন্দ্রে পৌঁছাতে যানজটের অভিযোগ করলেও কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। রাস্তার যানজট, রাস্তায় পুলিশে কাজ করে না, অনেক গার্ডিয়ান নাইমা কাজ করতেছে। মোটামুটি শান্তশিষ্ট পরিবেশ আছে। সরকারের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে প্রশ্ন ফাঁসের যে বিষয়গুলো থাকে সেগুলোর দিকে একটু কঠোর দৃষ্টি যেন দেয়। যেহেতু এবার ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছেন, সেহেতু আমরা আশা করছি যে প্রশ্ন থেকে নিয়ে সব ধরনের ব্যবস্থাই খুব নীতি মেনে করা হবে। রাজধানীর মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের তিনি জানান, প্রশ্ন ফাঁস ও সোশ্যাল মিডিয়ায় গুজব ঠেকাতে মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি যে ধরনের ব্যত্যয় মাঝে মধ্যে ঘটে যায় সেটা যেন না ঘটে। দেশের বিভিন্ন অঞ্চলে এই পরীক্ষা সংগঠিত হচ্ছে, তাদের আন্তরিক প্রচেষ্টা ছিল এবং এর জন্য যে প্রাথমিক যে কাজ যেটা সম্পাদন করা দরকার ছিল, অর্থাৎ পরিকল্পনাটা করা, সেটা সুচারুভাবে সেটা সম্পন্ন হয়েছে বলে মনে করি। এসএসসি পরীক্ষা চলবে 13 মে পর্যন্ত। 15 থেকে 22 মে পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে 1 লাখ। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। এদিকে সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার 219টি কেন্দ্রে 1,40,927 জন পরীক্ষার্থী অংশ নেয়। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয় কুমিল্লার সবকটি কেন্দ্রে। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় 8টি জেলায় 269টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিলেট শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এবারে পরীক্ষার্থী কমেছে 6,782 জন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে কড়া নজরদারির মধ্যে প্রতিটি কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা হয়। রংপুর বিভাগের 8 জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 1,82,410 জন। কঠোর নিরাপত্তায় প্রথম দিনের পরীক্ষা হয় বরিশালে। এছাড়া যশোর, দিনাজপুর, হিলি, মেহেরপুর, নড়াইল, ভোলা, আখাউড়া সহ দেশ জুড়ে প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ পরোয়ানা জারি করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে নিজ পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। পূর্বাচল নতুন শহর প্রকল্পের 27 নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের 203 নম্বর সড়কের আশেপাশে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তার ছেলে মেয়ে রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নামে 60 কাঠার প্লটগুলো বরাদ্দ দেয় রাজুক। ক্ষমতার প্রভাব খাটিয়ে প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় গত 12 জানুয়ারি মামলা করে দুদক। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ হওয়া মামলায় সম্প্রতি শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্র আমলে নিয়ে শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক। 18 জনের বিরুদ্ধে পূর্বাচলে যে ডিপ্লোম্যাটিক জোনে যে তারা যে জায়গা প্লট বরাদ্দ নিয়েছিলেন রাজুকের বিধি বহির্ভূতভাবে, সেই মামলার
চার্জশিট আজকে গ্রহণ করা হয়েছে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে। এবং তিনি যেহেতু কোনো আসামি এখানে আজকে সারেন্ডার করেননি, প্রত্যেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। আগামী 4-5-2025 তারিখে তাদের এই ওয়ারেন্ট তামিল হওয়ার রিপোর্ট আসার জন্য তারিখ। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, রাজুক আইনে দ্বিতীয় দফায় প্লট নেয়ার সুযোগ না থাকলেও শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে পুতুলের নামে প্লট বরাদ্দ করেছেন। রাজুকের যে বিধি বহির্ভূত বিধানগুলো রয়েছে সেই সমস্ত বিধি বহির্ভূতভাবে তারা কাজ করেছে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করতে হয় সেই প্রেসক্রাইব ফর্মে তারা অ্যাপ্লিকেশন করেননি, ইভেন তিনি নিজে আবেদন করেননি। শুধুমাত্র তার সাইমা ওয়াজেদের মা প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি তার পদপদবি ব্যবহার করে এবং তার পদপদবি ব্যবহার করে রাজুকের যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদেরকে প্রভাবিত করে এবং তারাও প্রতারণামূলকভাবেই তাকে সহায়তা করে সম্পৃক্ত হয়েছেন এই মামলায়। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মোট 6 মামলায় শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। দীপন দেওয়ান, RTV, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ 10 জনকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলকে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। দুপুরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 22টি মামলায় 54 জন গ্রেফতার হয়ে জেল হাজতে আছে। ওয়ারেন্টভুক্ত বাকি 87 জন পলাতক রয়েছে। অভিযুক্ত 141 জনের মধ্যে বেসামরিক অভিযুক্ত 70 জন, পুলিশ র্যাবের 62 জন এবং বরখাস্ত অবসরপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য 9 জন। এখানে আমরা তার বিরুদ্ধে প্রসিডিং শুরু করব, অর্থাৎ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে, তদন্ত শুরু হয়ে যাবে। সেই সময় যদি আমি দেখি এই লোক পালিয়ে গেছে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, অথবা তার পালানোটাকে রোধ করা দরকার, অথবা পালিয়ে গেছে তাকে ফেরত আনা দরকার, তখন আমরা তার প্রপার্টিটা সিজ করার জন্য আদালতের কাছ থেকে আদেশ নিতে পারবো। এর উদ্দেশ্য হচ্ছে যে সে যেন পালিয়ে না যায়, অথবা পালিয়ে গেলেও যেন ফেরত আসতে বাধ্য হয়। এটা হচ্ছে যার বিরুদ্ধে এখানে তদন্ত শুরু হবে সেটা। এটা হলো প্রাথমিক স্টেজ। দ্বিতীয় স্টেজটা হচ্ছে বিচারে যখন তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়ে যাবে, তখন তার এই প্রপার্টিটা কনফিসকেট করা, যদি সে না থাকে অথবা থাকে, তার প্রপার্টিটা কনফিসকেট করা এবং করে সেটা ভিকটিম পরিবারকে দেওয়া অথবা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার এইসব আদেশ ট্রাইব্যুনাল দিতে পারবেন। ক্ষমতায় থাকুক আর না থাকুক, দেশ ও মানুষের কল্যাণে বিএনপি সবসময় কাজ করে যাবে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মানিকগঞ্জের হেলিকপ্টারের উদ্ভাবক জুলহাসের জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। এই সময় তিনি সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবীদের খুঁজে বের করে বিএনপি তাদের পাশে দাঁড়াবে বলেও আশ্বাস দেন। পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান সালাউদ্দিন। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক বা না থাকুক, বিএনপি এবং তার সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ মানবতার সেবায়, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে এবং মেধার বিকাশে বিশেষত সক্রিয় ভূমিকা পালন করবে। সেটা আমাদের সাধ্য এবং সামর্থ্যের মধ্যে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া প্রায় ১৫০০ আগ্নেয়াস্ত্র ও ২.৫ লাখেরও বেশি গোলাবারুদ এখনও উদ্ধার হয়নি। এসব অস্ত্র ব্যবহৃত হচ্ছে বিভিন্ন অপকর্মে। পুলিশ জানিয়েছে লুট হওয়া অস্ত্রের ৭৬ ভাগ উদ্ধার করা হয়েছে। সমাজবিজ্ঞানীরা বলছে নির্বাচনের আগে সহিংসতায় এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কা রয়েছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর রাজধানী সহ সারা দেশে ৪৬০টি থানায় হামলার ঘটনা ঘটে। নানান স্থাপনা থেকে লুট হয় ৫,৭৫০টি আগ্নেয়াস্ত্র। গোলাবারুদ লুট হয়েছে ৬,৫১,৮২৬ রাউন্ড। গত বছরের ৩০ নভেম্বর মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে শাহিদা আক্তারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় শাহিদার কথিত বন্ধু তন্ময় জানিয়েছিল
ঢাকার ওয়ারী থানা থেকে লুট করা পিস্তল দিয়ে শাহিদাকে গুলি করেন তিনি। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে 9 এপ্রিল পর্যন্ত 4,373টি আগ্নেয়াস্ত্র ও 3,88,456 রাউন্ড গোলাবারুদ উদ্ধার হয়েছে। তবে এখনো 1,377টি আগ্নেয়াস্ত্র ও 2,63,370 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা যায়নি। অপরাধী না, যে কারো হাতে গেলে আসলে এটি মানে অপব্যবহার হবে, সেজন্য এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হিসেবে আমরা দেখছি। এই উদ্ধার অভিযানটি এটি চলমান রয়েছে। যতদিন পর্যন্ত না আমরা এই আমাদের অস্ত্রগুলো উদ্ধার করতে না পারছি, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই অস্ত্রের জন্য আমাদের এই যে বিশেষ যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং থাকবে। এটি 9 এপ্রিল পর্যন্ত আমরা মোট 4,373টি অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে। লুট হওয়া অস্ত্র সমাজের জন্য মারাত্মক ঝুঁকি। অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্ব না দিলে জননিরাপত্তা, সামাজিক ও রাষ্ট্রীয় শৃঙ্খলা হুমকির মুখে পড়বে বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। নির্বাচন যত ঘনিয়ে আসবে তত বেশি আমরা আশঙ্কা করছি এই অস্ত্রগুলোর প্রয়োগ বেড়ে যেতে পারে। সেজন্য রাষ্ট্রকে এই ব্যাপারে খুব সচেতন হতে হবে। রাষ্ট্র তার মেকানিজম দিয়ে বের করতে হবে অস্ত্র কার কাছে আছে। যত তাড়াতাড়ি এটা উদ্ধার করা সম্ভব হবে তত রাষ্ট্র নিরাপত্তার মধ্যে আসবে। এর বাইরেও থ্রেট থাকবে, কিন্তু সেই থ্রেট আর এই থ্রেট একই জিনিস না। আগ্নেয়াস্ত্র যদি বাইরে থাকে, সেটি ভুল মানুষের কাছে আগ্নেয়াস্ত্র থাকাটা ভয়াবহ রকম ডেঞ্জার। এদিকে গত বছরের 7 আগস্ট গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক জঙ্গিদের মধ্যে 27 জনকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা। চীনকে এক হাত নিয়ে অন্য দেশগুলোর উপর আরোপিত শুল্ক 3 মাসের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে চীনের পণ্যের শুল্ক বাড়িয়ে 125% করেছেন ডোনাল্ড ট্রাম্প। জবাবে মার্কিন পণ্যে 34 থেকে বাড়িয়ে 84% শুল্ক আরোপ করেছে বেইজিং। শুল্ক স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন ডক্টর ইউনুস। বিস্তারিত থাকছে ইমরুল হাসানের রিপোর্টে। অনেকটা আকস্মিকভাবে পাল্টা শুল্ক কার্যকর হওয়ার দিনে বেশিরভাগ দেশের ক্ষেত্রে সিদ্ধান্তটি 3 মাসের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই 3 মাস 10% হারে শুল্ক দিতে হবে সেসব দেশকে। তবে কানাডা, মেক্সিকো ও চীনকে এই তালিকার বাইরে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বরং চীনের জন্য শুল্ক হার 104 থেকে বাড়িয়ে 125% করেছেন তিনি। চীন একটি চুক্তি সই করতে চায়, তবে তারা ঠিক জানে না কিভাবে সেটা করতে হবে। এটা এমন কিছু তারা পুরোপুরি জানে না। এর আগে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে এ ব্যাপারে ট্রাম্প লেখেন, বিশ্ববাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে তার ভিত্তিতে চীনের উপর শুল্ক 125% উন্নীত করছি, যা এ মুহূর্ত থেকে কার্যকর হবে। তিনি আরও লিখেন, তার প্রত্যাশা চীন দ্রুতই বুঝতে পারবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকে শোষণ করার সময় বিষয়টি আর মানা হবে না। এদিকে 90 দিনের জন্য স্থগিতের অনুরোধে সাড়া দেয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে তাকে উদ্ধৃত করে বলা হয়, 90 দিনের জন্য শুল্ক স্থগিতের জন্য অনুরোধে ইতিবাচক সাড়া দেয়ায় ধন্যবাদ। ট্রাম্পের বাণিজ্য নীতি সমর্থনে তার প্রশাসনের সাথে বাংলাদেশ কাজ চালিয়ে যাবে বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়। এদিকে কানাডা ও মেক্সিকোর উপর ঠিক কত শতাংশ শুল্ক থাকছে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও পরবর্তীতে জানা যায় এই হার 25%। শুল্ক নিয়ে টানাপোড়েন ও উদ্বেগের জেরে বিশ্বজুড়ে শেয়ার বাজারে অস্থিরতা চলছে। যদিও সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা আসার পর অনেকটা চাঙ্গা ভাব ফিরছে। হোয়াইট হাউসের তরফে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেসব দেশ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেনি তাদের পুরস্কৃত করা হচ্ছে। তবে চীনের সঙ্গেও ট্রাম্পের সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা। ইমরুল হাসান, RTV। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সুবিধা বাতিলে দেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক 3 মাস স্থগিত করায় তা তাৎক্ষণিক সুরক্ষা দিবে। সাময়িক স্থগিতাদেশ দেয়াতে নিজেদের সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যে ঘাটতি কমানোর পাশাপাশি নানা পদক্ষেপ নিতে পারবেন বলে জানান তিনি। এবং আমরা আশা করি ইনশাআল্লাহ আমি এটাতে কোনো
সকলকে নিয়ে আমি গতকাল নিজে মিটিং করেছি। ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায়, আমাদের যেন প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এটা উঠতে পারব। আজ শেষ হচ্ছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেষ দিনের প্রথম সেশনে ডিজিটাল অর্থনীতি নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে আলোচনা করেন দেশ বিদেশের আর্থিক খাত বিশ্লেষকরা। তারা বলেন, বাংলাদেশ এক সম্ভাবনার দেশ। এই দেশে বিনিয়োগের মধ্য দিয়ে বাণিজ্যের সাফল্য বয়ে আনা সহজ ও টেকসই। বিকেলে দ্বিতীয় সেশনের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিনিয়োগ সামিট। এর আগে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আয়োজনে 4 দিন ব্যাপী এ বিনিয়োগ সম্মেলন গত 7 এপ্রিল শুরু হয়। Banks also get some reward because of the service they provide, and it's like I just and ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাদা দল। সকালে বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার সামনে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গাজায় গণহত্যা ও বর্বরতা চালিয়ে আসছে ইসরায়েল, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। এই সময় ওআইসি এবং জাতিসংঘের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। পাশাপাশি গাজায় মানবতা ও মানবাধিকার রক্ষায় বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান তারা। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনী চলমান গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনের সমর্থনে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে দূতাবাসের উদ্দেশ্যে এ পদযাত্রা করেন তারা। বাংলাদেশের সুপার ব্র্যান্ড ওয়ালটন এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড 2025 অর্জন করেছে। ইএসজি ক্যাটাগরিতে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য এবং প্রভাবশালী বিনিয়োগে দৃষ্টান্তমূলক অবদান রাখা ওয়ালটনকে এই পুরস্কার প্রদান করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বুধবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিডা আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। এই সময় মাহবুবুল আলম বলেন, ওয়ালটন টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও নিত্য নতুন উদ্ভাবনী পণ্য উৎপাদন করছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ডোমিনিকান রিপাবলিকের একটি নৈশ ক্লাবের ছাদ ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 124 জনে। এই ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 150 জনেরও বেশি মানুষকে। নিহত ব্যক্তিদের মধ্যে প্রাদেশিক গভর্নর ও মেজর লিগ বেসবলের সাবেক খেলোয়াড় দোতেল্লো রয়েছেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে 51 বছর বয়সী দোতেল মারা যান। নৈশ ক্লাবটির নাম জেট সেট। সোমবার দিবাগত রাতে সেখানে জনপ্রিয় মেরেঙ্গো গায়ক রুবে পেরেজের কনসার্ট চলাকালে ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের মধ্যে তিনিও আছেন বলে জানা গেছে। ঘটনার সময় কয়েকশো মানুষ নৈশ ক্লাবের ভেতরে ছিলেন। ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টায় প্রায় 400 উদ্ধারকর্মী কাজ করছেন। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে এ ঘটনার 3 দিনের শোক চলছে দেশটিতে। ইয়েমেনের বন্দর শহর হোদাইদায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে। বুধবার এ হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে গলফ নিউজ। নিহতদের মধ্যে 4 জন শিশু এবং 2 জন নারী রয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি। গেল 15 মার্চ থেকে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এর আগে গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজে হামলা চালিয়েছিল। ফিলিস্তিনে গাজায় বিমান হামলায় অন্তত 35 জন নিহত হয়েছে। এই হামলায় নিখোঁজ রয়েছে অন্তত 80 জন।
দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। হত্যা করেছে নিষ্পাপ শিশু, নারীসহ বেসামরিক নাগরিকদের। মুহুর্মুহু হামলার পাশাপাশি বন্ধ করে দিয়েছে বিদেশি খাদ্য সহায়তার পথও। তাদের এ কাজে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। আর এসব দেখে দু একটা হুঙ্কার দিয়েই দায় সারছে মুসলিম বিশ্ব। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। কতটা নির্লজ্জ বিশ্ব হলে এভাবে নিশ্চুপ থাকতে পারে, এভাবে চোখের সামনে হাজার হাজার শিশুর লাশ দেখতে পারে, পৃথিবীর মানচিত্র থেকে একটি রাষ্ট্রকে নিশ্চিহ্ন করার জন্য চোখ বুজে থাকতে পারে। এভাবেই নিজের আদরের সন্তানকে হারিয়ে অঝরে কেঁদে চলেছেন ফিলিস্তিনের মায়েরা। কোনো বাবা তার সন্তানের অথবা ভাই বোনের মৃতদেহকে আঁকড়ে রাখার চেষ্টায় বিভোর। এসব দেখেও গলছে না বিশ্ব মোড়লদের মন। বিশ্ব রাজনীতির ছোবলে এক এক করে ঝরে পড়ছে হাস্যোজ্জ্বল এই শিশুরা। তবুও নিশ্চুপ মুসলিম বিশ্ব। এক দুবার হাকডাক দিয়েই দায় সারছেন তারা। এমন অবস্থায় কিছুটা আশার আলো দেখালেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। গাজায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সামরিকভাবে আশ্রয় দিতে তার দেশ প্রস্তুত বলে জানান তিনি। ইতোমধ্যে গুগলের মানচিত্র থেকে সরিয়ে ফেলা হয়েছে ফিলিস্তিনকে। দেশটিতে শুধু অস্ত্রের ঝনঝনানিই চলছে না, সেখানে সৃষ্টি করা হয়েছে খাদ্যের সংকটও। বিশ্ব নেতাদের মতো নিশ্চুপ বিশ্ব মিডিয়াও। বিবিসি, সিএনএন, রয়টার্স ও ওয়াশিংটন পোস্টের মতো মিডিয়াগুলো অনেকটাই এড়িয়ে যাচ্ছে এ খবর। 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় 1500 ফিলিস্তিনি নিহত হয়েছে, তবে নিখোঁজ আরও অনেক। রাকিব হাসান, RTV। খেলার খবর, ক্রিকেট। নিগার সুলতানা জ্যোতি সেঞ্চুরিতে রেকর্ড করে থাইল্যান্ডকে 272 রানের লক্ষ্য দিল বাংলাদেশ। আইসিসি নারী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লাহোরে টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনার ইসমত তানজিম ফেরেন 8 রানে। এরপর 104 রানে জুটি করেন ফারজানা হক ও শারমিন আক্তার। দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। এরপর ফারজানা 53 রানে ফিরলেও অধিনায়ক জ্যোতিকে নিয়ে 152 রানে জুটি করে শারমিন। এ সময় জ্যোতি তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের নিজের প্রথম সেঞ্চুরি। ইনিংসের শেষ বলে জ্যোতি ফিরলেও শারমিন অপরাজিত থাকে 94 রানে। তাতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 3 উইকেটে 271, যা বাংলাদেশ নারী দলের ওয়ানডেতে সর্বোচ্চ সংগ্রহ। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বিগত সরকারের 15 বছরের শাসন আমলেও দেশের ক্রীড়া জগতে দেখা মেলেনি স্পোর্টস ভিলেজের। তবে প্রধান উপদেষ্টার অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় এবার দেশের 8টি বিভাগে হতে যাচ্ছে স্পোর্টস ভিলেজ, এমনটাই জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। খেলাধুলায় বিশ্বব্যাপী সুনাম অর্জন করা প্রায় প্রতিটি দেশেই আছে স্পোর্টস ভিলেজ। আর পাশের দেশ ভারতেতেও প্রায় প্রতিটি রাজ্যেই দেখা মেলে এর অস্তিত্বের। অথচ বাংলাদেশে ভালো ফ্যাসিলিটি সম্পন্ন একটি স্পোর্টস ভিলেজেরও অস্তিত্ব নেই। উল্টো ঢাকা কেন্দ্রিক হযবরল অবস্থায় চলছে স্পোর্টস কার্যক্রম। বিগত সরকারের 15 বছরের শাসন আমলেও দেশের ক্রীড়া জগতে পায়নি একটি স্পোর্টস ভিলেজ। 2021 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিলিটি সম্পন্ন একটি স্পোর্টস ভিলেজ করার কথা জানালেও সেটা দেখেনি আলোর মুখ। পট পরিবর্তনের পরই 55টি ফেডারেশনের খেলার সুযোগ সুবিধা সম্বলিত ঢাকায় স্পোর্টস ভিলেজ তৈরির পরিকল্পনার কথা জানায় অন্তর্বর্তী সরকার। অবশেষে সেই পরিকল্পনা পেতে যাচ্ছে বাস্তব রূপ। আক্ষেপ ঘুচতে যাচ্ছে বাংলাদেশের ক্রীড়া জগতের। 8টি বিভাগে 8টি স্পোর্টস হাব করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এখন মন্ত্রণালয় কাজ করছে। মন্ত্রণালয় আরো ডিটেইল ডিজাইনিং করে আমাদের কি পরিমাণ আর্থিক সহযোগিতা লাগবে সেটা আমরা জানাবো। এর আগে চীনের সাথে প্রাথমিক আলোচনা হলেও শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার অনুরোধে আরব আমিরাত এই প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করে। প্রাথমিকভাবে আলোচনা চলছিল চায়নার সাথে, এবং আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেও জানিয়েছি বিষয়টা। স্যার যখন সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন কিছুদিন আগে, তিনি সেখানে বিষয়টি তোলেন এবং সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদেরকে আর্থিক সহযোগিতা করার ব্যাপারে একমত হয়েছে। 8 বিভাগে স্পোর্টস হাব বা ভিলেজ তৈরি হলে একদিকে যেমন চাপ কমবে ঢাকার, তেমনি প্রান্তিক অঞ্চল থেকে উঠে আসবে নতুন খেলোয়াড়। রাফি আমিন, RTV। এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 5:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।